হচ্ছে আমরা যখনই জয়েন করেছি তখনই আমাদের অনেকের নাম চেঞ্জ থাকে, যে ইউনিভার্সিটির নামের সাথে ইমেলের নাম চেঞ্জ থাকে। তো আপনাদের নাম, ইনটেক আর আইডিটা চ্যাট বক্সে দিয়ে দিবেন। এখানকার চ্যাট বক্সে মেসেজ করে না, জাস্ট এখানে ডান পাশে যে চ্যাট বক্স। যে আমি একটা স্ক্রিন শেয়ার করছি, দেখতে পাচ্ছেন কিনা সবাই? জি জানাবেন একটু স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। না স্যার, কিছু দেখা যাবে না। আচ্ছা, একটু লাইনে থাকেন, আমাদের সাথে আরেকজন জয়েন করতেছে। স্যার ওনাকে দেখা যাচ্ছে স্যার। জি ওনাকে রিসিভ করে আসি। ওকে, আমরা স্টার্ট করছি হচ্ছে লাস্ট ক্লাসে কমপ্লেক্স ইন্টিগ্রেশন। কমপ্লেক্স ইন্টিগ্রেশনে প্রিভিয়াস ক্লাসে আমরা কমপ্লিট করেছি। কমপ্লেক্স ইন্টিগ্রেশন পার্টে আমরা প্রিভিয়াস ক্লাসে কমপ্লিট করেছি হচ্ছে লাইন ইন্টিগ্রেশন এন্ড গ্রিনস থিওরাম অ্যাপ্লাই করে আমরা লাইন ইন্টিগ্রেশন কে ভেরিফাই করেছি। আজকের ক্লাসে আমরা শিখব যে প্রসেস ইন্টিগ্রেশন। এখানে দুইটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব আজকের ক্লাসে, জাস্ট প্রসেস ইন্টিগ্রেশন থিওরাম এন্ড প্রসেস ইন্টিগ্রেশন ফর্মুলা, জাস্ট দুইটা ইন্টিগ্রেশন থিওরাম এন্ড ইন্টিগ্রেশন ফর্মুলা। ওকে, আমরা স্টেটমেন্ট গুলো পড়ে নিচ্ছি। স্টেটমেন্টটা পরীক্ষা আসবে না, বাট আমাকে স্টেটমেন্টটা জানতে হবে যাতে আমি কোশ্চেনে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি। ওকে, প্রসেস ইন্টিগ্রেশন থিওরাম বা প্রসেস বোরসাট থিওরাম নামে পরিচিত এটা। f of z, on z is the complex number, but একটু লাইনে থাকবেন, আমাদের সাথে আরেকজন জয়েন করতে যাচ্ছে, আমি ওনাকে অ্যাড করে আসি প্লিজ। যে যিনি এইমাত্র জয়েন করেছেন, আপনি চ্যাট বক্সে আপনার নাম, ইনটেক এবং আইডিটা লিখে দিবেন। নাম, ইনটেক এবং আইডি লিখে দিবেন। ঠিক, আমরা শুরু করছি। ওকে, আমরা স্টার্ট করেছিলাম প্রসেস ইন্টিগ্রেশন থিওরাম এন্ড অর প্রসেস বোরসাট থিওরাম নামে পরিচিত। z is the complex number and f of z is the complex function. So let f of z be analytic, that is f of z function টা analytic function. Analytic function হলে কোসি এবং রাইম ইন্ডিকেশন স্যাটিসফাই করবে। f of z be analytic in a region, আর একটা এলাকার ভিতরে analytic। একটু হোল্ড করুন, আরেকজন জয়েন করতে যাচ্ছে, আমরা শুরু করতে পারছি না এই প্রবলেমের কারণে। যে এইমাত্র একজন জয়েন করেছেন, আপনি আপনার নাম এবং ইয়েটা এই আইডি ইনটেক চ্যাট বক্সে লিখে দিবেন। যে অনেকেই লিখে দিচ্ছেন যারা পরবর্তী লাস্ট
জয়েন করেছেন ওনারা আপনাদের নাম, আইডি এবং ইনটেকটা লিখে দিবেন। ওকে, আরেকটা মেসেজ হচ্ছে যারা জয়েন করতে পারে নাই বা জয়েন করতে সমস্যা হচ্ছে, আমরা এই ক্লাসের রেকর্ডিংটা বা আমাদের ভয়েস রেকর্ডিং এবং স্ক্রিনের রেকর্ডিংটা আপনাদের ক্লাসরুম ফোল্ডার এই গ্রুপে আমরা আপলোড করে দিব। স্ক্রিন এবং এই যে ভয়েস রেকর্ডিংটা আমরা এই ডকুমেন্টের সাথে রেকর্ডিংটা আপলোড করে দিব, সেখান থেকে দেখে নিবে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমরা আলোচনা করতেছিলাম হচ্ছে কোসেস ইন্টিগ্রাল থিওরেম নিয়ে। কোসেস ইন্টিগ্রাল থিওরেম হচ্ছে একটা অ্যানালিটিক ফাংশন, একটা রিজিওনের ভিতরে সে অ্যানালিটিক অন এন্ড ইটস বাউন্ডারি রিজিওন ইন এ রিজিওন আর রিজিওনের ভিতরে এন্ড অন ইটস বাউন্ডারি এবং বাউন্ডারির উপরে। তাহলে যেই এলাকাটাতে অ্যানালাইটিক হচ্ছে তার ভিতরে সে অ্যানালাইটিক এবং বাউন্ডারির উপরে অ্যানালাইটিক। বাউন্ডারি সি, বাউন্ডারির নাম হচ্ছে সি বা ক্লোজ কার্ভ সি। সো close integration C fz dz equal to 0 হবে। close integration C fz dz equal to 0, this theorem ফান্ডামেন্টাল থিওরেম নামে পরিচিত। এই থিওরেমটা আমাদের কোসিস ইন্টিগ্রেশন থিওরেমটা কমপ্লেক্স ইন্টিগ্রেশনের ফান্ডামেন্টাল থিওরেম নামে পরিচিত, যে কোসিস ইন্টিগ্রাল থিওরেম অর সিম্পলি কোসিস থিওরেম নামেও পরিচিত। আমরা এখানে বলছি যে কোশি-গোসার্ট থিওরেম। এখানে দুইজন সায়েন্টিস্টের নাম, একজন কোশি আর একজন গোসার্ট। আর অনলি কোসিস থিওরেম নামে পরিচিত ইন্টিগ্রেশনে। এটা ভ্যালিড হবে যে কোনো সিম্পলি রিজিয়ন অথবা মাল্টি কানেক্টেড রিজিয়ন, মানে মাল্টি কানেক্টেড করতে একাধিক রিজিয়নের ভিতরে কানেক্টেড। জাস্ট থিওরেমের স্টেটমেন্ট লাগবে। থিওরেমটা বলছে অ্যানালাইটিক ইনসাইড এন্ড বাউন্ডারি, অ্যানালাইটিক ইনসাইড এন্ড বাউন্ডারি দেন ক্লোজ ইন্টিগ্রেশন সি এফ জেড ডিজেড ইকুয়াল টু জাস্ট। আর এই থিওরেমের যে ব্যাকওয়ার্ড থিওরেম বা ইনভার্স থিওরেম, সেটাকে মরিরাস থিওরেম নামে পরিচিত। এখানে বলছে জাস্ট ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রেশন সি এফ জেড ডিজেড ইকুয়াল টু 0 হবে। আমি এটা কারেকশন করে দেব। যদি ক্লোজ ইন্টিগ্রেশন সি এফ জেড ডিজেড ইকুয়াল টু 0 হয়, তাহলে এখানে বলতেছে যে f of z is analytic function in R। এখানে আছে যে যদি ইন্টিগ্রেশনের ফলাফল 0 হয়, তবে এই যে ফাংশনটা ইন্টিগ্রেশনের ভিতরে ইউজ করছে সেই ফাংশনটা অ্যানালাইটিক হবে ওই রিজিয়নের ভিতরে। জাস্ট প্রিভিয়াস থিওরেম হচ্ছে যে যদি অ্যানালাইটিক হয় তাহলে 0, আর প্রেজেন্ট থিওরেম হচ্ছে যে এখানে ইকুয়াল টু 0 হবে। 0টাকে দেখতে পাচ্ছি না বা কোনো মিস্টেকের কারণে হতে পারছি না, আমরা 0 কারেকশন করে দেব। আর যদি ইন্টিগ্রেশন রেজাল্টটা 0 হয়, তাহলে ফাংশনটা অ্যানালাইটিক। জাস্ট কনভার্স ফরম্যাট। যদি ফাংশন অ্যানালিটিক হয় তাহলে ইন্টিগ্রেশন 0, দ্যাট ইজ কোসিস থিওরেম। যদি ইন্টিগ্রেশনের রেজাল্ট 0 হয় তাহলে ফাংশন অ্যানালিটিক, এটা হচ্ছে মরিরাস থিওরেম। জাস্ট কনভার্স অফ কোসিস থিওরেম, আর কিছু না। ওকে, এখানে কিছু ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে, আমরা দেখতে পাচ্ছি যে এগুলি রেগুলার আমাদের নরমাল এই রিয়েল নাম্বারের ক্ষেত্রে, রিয়েল ফাংশনের ক্ষেত্রেও আমরা একই রকম কাজ করি। রিয়েল ফাংশনের ক্ষেত্রে থেকে x টু দি পাওয়ার n dz dx, x টু দি পাওয়ার n dx, আর এখানে আছে জাস্ট z এর ফাংশন z টু দি পাওয়ার dz। প্রত্যেকটাতেই ভেরিয়েবল z কে ডিক্লেয়ার করা হয়েছে, যেমন প্রথমটাতে z টু দি পাওয়ার n dz। সিম্পলি আমাদের রিয়েল ফাংশনের ক্ষেত্রে যেরকম হয় x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, এই ধরনেরই ফর্মুলা। জাস্ট ফর্মুলাগুলো আমরা লিখছি, যদি কোশ্চেন করতে কোনো ফর্মুলা ভুলে যায় যাতে একটু দেখে নিতে পারি কোশ্চেন সলিউশন করার ক্ষেত্রে। জাস্ট এগুলি একটু ওভারভিউ করলেই হবে। প্রত্যেকটাতে কিন্তু জেড, যেমন 10 জেড হচ্ছে যে আমরা লিখি মাইনাস লন কস জেড অথবা লন সেক জেড।
আর রিয়েল ফাংশনের ক্ষেত্রে আমরা লিখি যে লন কস সেক এক্স, এখানে এক্স লিখি, মাইনাস লন কস এক্স। প্রত্যেকটাতে কিন্তু একটা করে কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্টটা এখানে লেখা হয়নি, কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন করার পরে কনস্ট্যান্ট তৈরি করতে হয়, কনস্ট্যান্ট এই জায়গায় লেখা হয়নি। জাস্ট সূত্রগুলো একটু দেখার জন্য দেওয়া হয়েছে। এটা খুব একটা আমাদের মুখস্থ রাখলে সুবিধা হচ্ছে যে যে যেগুলো ফাংশনগুলো বেশি ইউজ হয় সেগুলো আমরা মুখস্থ রাখি। ওকে, এখানে কোশ্চেন শুরু এখান থেকে। জি, ফার্স্ট কোশ্চেন বলছে শো দ্যাট দিস ইকুয়াল টু দিস। এটা আমরা নরমালি জানি যে টেন ইনভার্সের সূত্র। দেখেন 1 by x square plus a square dx equal to tan inverse of x by a প্লাস একটা কনস্ট্যান্ট। এটা নরমাল হচ্ছে আমাদের রিয়েল লাইফে বা রিয়েল লাইনের ক্ষেত্রে এটা টেন ইনভার্সের সূত্র হিসেবে আমরা আমাদের কাছে পরিচিত। জি, দেখতে পাচ্ছেন কিনা? এই দেখতে পাচ্ছেন কিনা, একটু রিপ্লাই করবেন। মাইক্রোফোনটা অন করে দেখতে পাচ্ছি। জি, থ্যাংক ইউ। তাহলে আমরা বলতে চাচ্ছি জাস্ট এই ফার্স্ট যে কম্পোনেন্টটা হচ্ছে টেন ইনভার্সের সূত্র সরাসরি আমরা জানি 1 by x square plus a square by a square plus x square dx equal to tan inverse of x by a 1 by a tan inverse of x by a। সো এখানে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই পার্ট থেকে নরমালিতে এটা হয়, এটা ছাড়াও যে এটা হয় তাকে প্রমাণ করে দেখাইতে হবে। ওকে, এটা হওয়ার জন্য সরাসরি আমরা লিখে ফেলতে পারি, বা এই জায়গায় আমাদের প্রুফ করতে বলছে বলে আমাদেরকে একটু ডিটেইলস ভেঙে ভেঙে দেখাইতে হবে। তাহলে আমরা গেট সমান সমান ধরেছি a tan থিটা অথবা a tan u, দ্যাট dz ইকুয়াল টু হয়ে যাবে যে a tan এর সূত্র আমাদের লিখতে হবে যে sec স্কয়ার a sec স্কয়ার u du, dz ইকুয়াল টু হয়ে যাবে a sec স্কয়ার u du। ওকে, এই যে dz আছে সেটা এখানে লিখেছে a sec স্কয়ার u du, আর এই z এর পরিবর্তে আমরা লিখছি a tan u, a tan u। সো z স্কয়ার থাকার কারণে a স্কয়ার tan স্কয়ার u, আর পরের পার্টে হচ্ছে দ্যাট ইজ a আছে, এখানে a জাস্ট a স্কয়ারটা কমন নেওয়ার পর tan স্কয়ার u প্লাস 1। আমি আবার বলছি যে যেহেতু এটা এখানে প্রমাণ করতে বলছে একটু ডিটেইলস ভেঙে করতে হবে, সরাসরি সূত্র অ্যাপ্লাই করতে পারছি না, যে আমাকে প্রুফ করে দেখাইতে হবে। তাহলে আমরা এই ভেরিয়েবল z কে ধরছি, এখানে a থাকার কারণে a ধরছি, এই জায়গায় যদি b থাকে তাহলে b ধরবো, এই জায়গায় যদি m থাকে তাহলে m ধরবো। তাহলে এই জেড স্কয়ার a স্কয়ারের সাথে ম্যাচ করানোর জন্য একই একটা কনস্ট্যান্ট কে ক্যারি করব একটা মাল্টিপ্লায়ার হিসেবে। তো tan u এর সাথে একটা মাল্টিপ্লায়ার আমরা a রেখেছি। একটু হোল্ড করুন, আমাদের সাথে একজন জয়েন করতে হচ্ছে, ওনাকে অ্যাড করে আসি। এই মাত্র যিনি জয়েন করেছেন, আপনার এই আপনার ফুল নেম, আইডি 3 ডিজিট বা 2 ডিজিট হলে হবে, আইডি এবং ইনটেক্টটা লিখে দিবেন চ্যাট বক্সে, এখানে চ্যাট বক্সে। ওকে, আমরা বলতে চাচ্ছিলাম যে এখানে a স্কয়ারের সাথে মিলিয়ে z এর মধ্যে একটা মাল্টিপ্লায়ার নিব যাতে সেম কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্টটা কমন রাখতে পারি। তো z ইকুয়াল টু আমরা নিয়েছি a tan u। সো a tan u থাকার কারণে z স্কয়ার থাকার কারণে a স্কয়ার tan স্কয়ার u হবে, আর এখানে আছে a স্কয়ার কমন নেওয়ার পর থাকবে tan স্কয়ার u প্লাস 1, আর dz হয়ে যাবে এখানে a sec স্কয়ার u du, a sec স্কয়ার u du। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে a বাইরে চলে যাবে, a স্কয়ার বাইরে চলে গেলে 1 বাই a থাকছে, এন্ড এখানে থাকছে tan স্কয়ার u প্লাস 1, আর এখানে sec স্কয়ার u। তাহলে এখানে কি হবে, ঠিক আছে, এটা বাদ যাবে না, এখানে এটাও sec স্কয়ার u, নিচেটাও sec স্কয়ার u, sec স্কয়ার u থাকবে না, শুধু du থাকবে। আর du এর জন্য একটা u আসবে, du এর জন্য u আসবে। তো u এর মানটা এখান থেকে বের করে নিয়েছে, u ইকুয়াল টু আসবে আমাদের এখানে a যাবে ওই পাশে z বাই a, tan ইনভার্স অফ z বাই a, u ইকুয়াল টু tan ইনভার্স অফ z বাই a।
এই জায়গাটা আমি আরেকবার বলছি, এখানে বেস্ট কয়েকটা স্টেপ আছে, সেই স্টেপগুলো এই জায়গায় একটু শর্টকাটে লেগেছে, যেহেতু আমাদের এটা হচ্ছে সূত্রটা পরিচিত। জাস্ট এখানে টেন স্কয়ার ইউ প্লাস ওয়ান, দ্যাট ইজ সেক স্কয়ার ইউ, উপরে সেক স্কয়ার ইউ নিচে সেক স্কয়ার ইউ বাদ যাবে, উপরে সেক স্কয়ার ইউ নিচে সেক স্কয়ার ইউ বাদ যাবে, আর a ডিভাইডেড বাই a স্কয়ার, তাহলে 1 বাই a থাকবে, দ্যাট ইজ 1 বাই a ডিভাইডেড বাই a স্কয়ার 1 বাই a, তাহলে এটাও বাদ যাচ্ছে, থাকতেছে অনলি du, ইন্টিগ্রেশন du তে u হবে, তাহলে u এর মানটা প্লেস করতে হবে এখান থেকে। u এর মান হয়েছে প্রথমে a সরায় নিয়ে আসবে, যে z বাই a হবে, দেন 10 সরায় নিয়ে আসলে 10 ইনভার্স অফ z বাই a, u ইকুয়াল টু 10 ইনভার্স অফ z বাই a, তো u এর পরিবর্তে 10 ইনভার্স অফ z বাই a প্লাস একটা কনস্ট্যান্ট লেখা হয়েছে। যে এই জায়গাটা একটু কোশ্চেন থাকলে বলেন, তাহলে আমি আরেকবার এটা রিপিট করব। যে এখানে কোশ্চেন থাকলে বলেন একটু। এখানে শর্টকাট করা হয়েছে, এটাই একমাত্র কোশ্চেন হইতে পারে বা অন্য কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন যে কোথায় প্রবলেম হচ্ছে। একটু করুন, আরেকজন জয়েন করতে। যে আমরা বলতে চাচ্ছিলাম যে এই ফার্স্ট পার্টে জাস্ট আমি যে এখানে মাউসটা রেখেছি এই লাইনটাতে কারো কোশ্চেন থাকলে বলুন, যে আমি আবার এটা ভেঙে বলি কোথায় কি ঘটেছে। আর কোশ্চেন না থাকলেও বলবেন, যে আমি সামনের দিকে অগ্রসর হবো তখন। জি, তাহলে আমরা ফার্স্ট পার্ট আমরা কমপ্লিট করতে পেরেছি। এবার সেকেন্ড পার্টে দেখতে পাচ্ছি এখানে আই আছে, দ্যাট ইজ আমাকে এটাকে ভাঙতে হবে কমপ্লেক্সের নিয়ম অনুযায়ী। তো এখানে হচ্ছে কি জাস্ট এই কম্পোনেন্টটা 1 বাই জেড স্কয়ার প্লাস এ স্কয়ার, 1 বাই জেড স্কয়ার প্লাস এ স্কয়ার কে ভাঙবো। আচ্ছা, আমরা এই জায়গায় দেখেন জেড মাইনাস এ আই, জেড প্লাস এ আই, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, ইট ইজ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কিনা এটা, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তাহলে আমরা জেড স্কয়ার মাইনাস এ স্কয়ার আই স্কয়ার, জেড স্কয়ার মাইনাস এ স্কয়ার আই স্কয়ার, তাহলে আই স্কয়ারের কারণে আরেকটা মাইনাস, দুইটা মাইনাসে প্লাস, দিস ইজ এই আইটেম থেকে এই আইটেমটা আসে। এখানেও চাইলে আপনি আরেকটা স্টেপ বাড়ায় লিখতে পারেন, যে এখানে মাইনাস সাইন দিয়ে আই স্কয়ার, এখানে একটা মাইনাস সাইন দিয়ে আই স্কয়ারের কারণে মাইনাস, ডাবল মাইনাসে প্লাস, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আমরা দেখতে পাবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মাইনাস আগে লিখতে প্লাস একটা পরে লিখতে, দুইটা উৎপাদক করবেন। তো এইটাকে এই পর্যায় থেকে এই সেকেন্ড পার্টে ভেঙেছে, এটাও শর্টকাট করেছে, এটাকে বলা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশের ফর্মুলা অনুযায়ী। এই আংশিক ভগ্নাংশের ফর্মুলাটা হচ্ছে, আমরা বলছি যে এটা কিভাবে করতে হয়। প্রথমে হচ্ছে যে জেড মাইনাস এআই লিখবো, জেড মাইনাস এআই লিখবো, এটা প্লাস, মাইনাস হচ্ছে এই ক্যালকুলেশনের ফলাফল হিসেবে প্লাস, তারপরে পরে লিখবো জেড প্লাস এআই, জেড মাইনাস এআই, জেড প্লাস এআই। এই জেড মাইনাস এআই প্রথম যে ফ্যাক্টরটা এটা জিরো হবে, কিন্তু জেড এর মান এআই বসাইলে, যদি জেড এর মান আমি এআই বসাই, এআই মাইনাস এআই এটা জিরো হয়ে যায়, তাহলে সব জায়গায় বসাবো, শুধু এই জায়গায় বসাতে পারবো না, এটা অলরেডি আমি লিখে ফেলছি। তাহলে এখানে বসাবো যে এআই প্লাস এআই, তাহলে টু এআই এখানে কমন রেখেছি। পরের পার্টে আমি আবার বলছি, ওই পরের পার্টটা বলে আবার প্রথম পার্ট আরেকবার বলবো। এখানে দেখেন এই আইটেমটা এই ফ্যাক্টরটা জিরো হবে কখন, যদি জেড এর পরিবর্তে মাইনাস এআই বসানো হয়, মাইনাস এআই প্লাস এআই, তাহলে জিরো হয়ে যাবে। এটা অলরেডি লেখা হয়ে গেছে, বসাবো যে অন্যটাতে, এখানে বসাবো, যেটা লিখি বলছি সেটা ফিক্সড, বসাবো যে অন্যটাতে, এটাতে বসাবো মাইনাস এআই এন্ড মাইনাস এআই, তাহলে মাইনাস টু এআই, এই যে এখানে একটা মাইনাস টু এআই টা কমন নিলে এখানে একটা মাইনাস আর একটা প্লাস, এটা মাইনাস হয়ে যাবে। আমি আবার বলছি, এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্র্যাকশন নামে পরিচিত। যে পার্শিয়াল ফ্র্যাকশনের কাজটা হচ্ছে আমাদেরকে
এই জেড মাইনাস এআই, জেড প্লাস এআই দুইটা ফ্যাক্টরের জন্য দুইটা স্লট নিব। একটাতে জেড মাইনাস এআই লিখছি আর একটাতে জেড প্লাস এআই লিখছি, দুইটা স্লট আলাদা আলাদা, মধ্যখানে প্লাস, এটা প্লাস। ক্যালকুলেশনের ফলাফল হিসাবে সামারি হিসাবে মাইনাস আসছে পরবর্তীতে, বাট এটা প্লাস। ওকে, এরপরে যখন দেখছি আমি প্রথম স্লটে একটাকে দিয়েছি, পরের স্লটে একটা রেখে দিয়েছি। প্রথম স্লটের ফ্যাক্টরটা 0 হবে যদি জেড এর পরিবর্তে এআই বসাই, এআই মাইনাস এআই 0 হয়ে যাবে। যেহেতু আমি প্রথম স্লটটা লিখে বলছি, তাহলে প্রথম স্লটে আর বসানোর সুযোগ নাই, বসাবো যে অন্য স্লটে যে এআই প্লাস এআই, 2 এআই থাকতেছে এখানে গুণ আকারে। এই এই পার্টের মধ্যে 2 এআই থাকতেছে গুণ আকারে, প্লাস পরের পার্টে আমি জেড প্লাস এআই অলরেডি লিখে ফেলছি। এই ফ্যাক্টরটা 0 হবে, জেড এর পরিবর্তে যদি মাইনাস এআই বসাই, যেটা লিখে ফেলতে সেটা ফিক্সড হয়ে গেল। বসাবো যে অন্য স্লটে, এই স্লটে এখানে বসাচ্ছি মাইনাস এআই এন্ড মাইনাস এআই, মাইনাস 2 এআই, এখানে বলছি প্লাস 2 এআই, এখানে বলছি মাইনাস 2 এআই। সো 2 এআই কে কমন যাবে, আর এখানে এখানে নিচে একটা মাইনাস থাকার কারণে এখানে প্লাস সাইনটা মাইনাস হয়ে গেল। পার্শিয়াল ফ্র্যাকশনের এটাকে বলা হয় এক্সপিরিয়েন্স ফরম্যাট বা অভিজ্ঞতার পদ্ধতি নামে পরিচিত। একটু হোল্ড করেন, একজন জয়েন করতে চাচ্ছি। পরবর্তীতে যারা জয়েন করছেন আপনাদের নাম, আইডি এবং ইনটেকটা মেনশন করে দিবেন এখানকারই চ্যাট বক্সে, মেসেঞ্জারে না, এখানকারই চ্যাট বক্সে। ওকে, আমরা বলতে চাচ্ছিলাম যে একবার লাস্ট যে পার্শিয়াল ফ্র্যাকশনের সিস্টেমটা, পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশ। ফার্স্টলি আমরা যে কাজ করেছি হচ্ছে জেড স্কয়ার প্লাস এ স্কয়ার। সো এখানে এ স্কয়ার, এই পাশে একটা আই স্কয়ার নিলে এটা মাইনাস হয়ে গেল, আরেকটা মাইনাস সাইন দিলে প্লাসই থাকবে। সো জেড স্কয়ার মাইনাস এ আই হোল স্কয়ার, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সূত্র যদি অ্যাপ্লাই করি, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, এক্স প্লাস এ এক্স মাইনাস এ, উপরে ওয়ান আছে, এখানে উপরে ওয়ান আছে। এবার হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশনের নিয়ম অনুযায়ী আমরা এখানে কি হচ্ছে দুইটা ফ্র্যাকশন, ফ্যাক্টর, ফ্র্যাকশনের মধ্যে দুইটা ফ্যাক্টর, প্রথম ফ্যাক্টরের জন্য একটা স্লট প্লাস পরের ফ্র্যাকশনের জন্য অ্যানাদার স্লট। এই প্রথম স্লটের যে ফ্যাক্টরটা আছে সেই ফ্যাক্টরে জেড এর মান এআই বসাইলে 0 হয়। ওকে, প্রথম স্লটটা তো লিখেই ফেলছি, এখানে আর বসানোর সুযোগ নাই, বসাবো যে জাস্ট তার পাশে যে পাশের জনকে জাস্ট এখানে এখানে যে এখানে বসাবো। এখানে হচ্ছে যে এআই প্লাস এআই, 2 এআই থাকে গুণ আকারে, জাস্ট এখানে 2 এআই থাকে। এবার পরের স্লটে দেখতে পাচ্ছি হচ্ছে জেড এর মান মাইনাস এআই বসাইলে এটা 0 হয়। ওকে, এটা অলরেডি লেখা হয়ে গেছে, বসাবো যে প্রথম পার্টে জাস্ট এখানে এখানে মাইনাস এআই এন্ড মাইনাস এআই, মাইনাস 2 এআই, মাইনাসটা এখানে দিছি আর 2 এআইটা কমন রেখেছি দুটোর মধ্যে। এরকম হয়। এটা কোশ্চেন যে আমাদের জানা না থাকে হয়তো বা একটু বুঝতে সমস্যা হবে, এটার ডিটেলসটা আমি আবার আর একটা এই কাগজে লিখে এটার ইমেজ আকারে তার সাথে অ্যাড করে দিব একটা স্লাইড এইভাবে আসছে। যে হয়তো বা কারো কারো এখনো কনফিউজ থাকবে, বুঝতে পারছি যে এটা একেবারে শর্ট লিস্টের উপর হয়েছে। জি, কিছুটা বুঝতে পারলেও বলেন যে বুঝতে পারছেন কি পারেন না, এটা শুধু আমি এখনই আপনাকে বল করে এটা আপলোড করে দিচ্ছি, নেট করে দিচ্ছি। জি, রিপ্লাই করেন যদি একেবারে বুঝতে না পারেন। আমি আরেকটা পেপারে লিখে একটা ইমেজ একটা এখানে দিয়ে দিচ্ছি। জি, রিপ্লাই করেন। স্যার ইমেজটা দিলে ভালো হয়, এখন পুরো ক্লিয়ার বুঝতে পারি নাই। আচ্ছা, একটু হোল্ড করুন, দুই এক মিনিট লাগবে, আমি ইমেজটা সাথে দিয়ে দিচ্ছি। একটু হোল্ড করুন প্লিজ।
জি আরেকটু হোল্ড করুন, মেসেঞ্জারে পাঠাচ্ছি, এটা জাস্ট এখানে অ্যাড করে দিচ্ছি। জি দেখতে পাচ্ছেন কিনা, রিপ্লাই করবেন প্লিজ। জি মাইক্রোফোন অন করে একটু রিপ্লাই করুন, দেখতে পাচ্ছেন কিনা। জি স্যার, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি স্যার। যে এই ক্যালকুলেশনটা জাস্ট আমরা এখানে রেখেছি, দেখেন একটু ফলো করে দিচ্ছি আমরা। প্রথমে দেখতে পাচ্ছি যে 1/z² + a², এটাকে আমরা লিখছি z² - i² a², i² কারণে একটা মাইনাস, ডাবল মাইনাসে প্লাস, দ্যাট ইজ প্লাস, আমাদের রেজাল্টে কোনো ক্ষতি হচ্ছে না। এখানে i এবং a একসাথে স্কয়ার করে দিয়েছি এখানে, যেমন x² - a² সূত্র অ্যাপ্লাই করার জন্য, এটা z - a * z + a। এরপর আমরা দেখেন এরকম দুইটা স্লট রেখেছি, দুইটা ফ্যাক্টরের জন্য এরকম দুইটা আলাদা আলাদা স্লট। প্রথম স্লটে লিখেছি z - ai, পরের স্লটে লিখেছি z + ai। এবার দেখতে পাচ্ছি এই প্রথম স্লটটা যেভাবে z এর মান ai বসাইলে, তাহলে বসাবো যে পরেরটা, দেখলেন না, প্রথমটা তো অলরেডি লিখে ফেলছি এখানে, দেখেন প্রথমটা লিখে ফেলছি, পরের স্লটে বসাবো। আচ্ছা আমি স্ক্রিনটা আরেকটু বড় করে দিচ্ছি, ম্যাগনিফাইং করে একটু দূর করো প্লিজ। এটি আমি আবার বলছি প্রথম থেকে, যে z² + a² কে আমরা লিখছি z² - i² a²। ওকে, নেক্সট পার্টে আমরা দেখতে পাচ্ছি দুইটাতে স্কয়ার আছে, দুইটা একসাথে ব্র্যাকেট দিয়ে স্কয়ার করেছি মাল্টিপ্লিকেশন গুণের ক্ষেত্রে। ওকে, x² - a² সূত্রে অ্যাপ্লাই করছি x - a * x + a। সো এখানটা আমরা লিখতে পারছি z - ai * z + ai। ওকে, দুইটা স্লট, দুইটা ফ্যাক্টরের জন্য দুইটা স্লট লিখবো। প্রথম ফ্যাক্টর হচ্ছে z - ai, z - ai প্লাস, একটু জায়গা রেখেছি এখানে, দেখেন এই প্রথম ফ্যাক্টরটা কিন্তু এটা, জাস্ট এটা, তার সাথে একটু জায়গা রেখেছি, এটা আমি পরে বলতেছি এটা কিভাবে লিখলাম। প্লাস
জেড প্লাস এআই এটা লিখেছি এখানে, তার আগে আর একটু জায়গা রেখেছি এখানে। এই অংশটা কিভাবে আসতেছে বলছি। দুইটা ফ্যাক্টরের জন্য বা দুইটা উৎপাদকের জন্য দুইটা স্লট এখানে প্রোভাইড করেছি। প্রথমটা বাম পাশে আছে, সে বাম পাশে লিখেছি, ডান পাশে একটু জায়গা আছে। পরেরটা ডান পাশে আছে, তাকে ডান পাশে লিখেছি, প্রথম দিকে একটু জায়গা রেখেছি। এটা আগে পরে হলে কোনো সমস্যা নাই। এই অংশটা যে আমি ভুল করে আগেও লিখে ফেলি তাতেও কোনো ক্ষতি নেই। আচ্ছা, এবার আসা যাক ফার্স্ট স্লটে জেড এর মান এ বসাইলে ফার্স্ট স্লটটা 0 হয়ে যায়, এই জায়গাটা 0 হয়ে যায়। এটা অলরেডি আমি এখানে লিখে ফেলছি। বসাবো যে পাশের জন্য আছে এআই প্লাস এআই, দ্যাট ইজ এআই প্লাস এআই। ওকে, কমপ্লিট, প্লাস সাইন। এবার সেকেন্ড পার্টে আসবো। সেকেন্ড পার্টের জন্য আমি আবার এটা সেকেন্ড যে ফ্যাক্টর, এটা আছে যে জেড প্লাস এআই, জেড এর মান মাইনাস এআই বসলে এটা 0 হবে। এটা অলরেডি আমি এখানে লিখে ফেলছি। বসাবো যে অন্যটাতে, এটা যদি লিখি মাইনাস এআই, ওকে, মাইনাস এআই এন্ড মাইনাস এআই। প্রথম পার্টে দেখতেছি যে 2 এআই, পরের পার্টে দেখতেছি যে মাইনাস 2 এআই। যে এখানে দুটো যদি অ্যাড করি মাইনাস 2 এআই। ওকে, 2 এআই টা কমন নিলে এই মাইনাস সাইনটা এখানে প্লাসে এবং মাইনাসে মাইনাস হয়ে যাবে। এবার একটু রিপ্লাই করো যে এখানে বুঝতে সমস্যা কোথায়। জি, একটু মাইক্রোফোন অন করে বলেন যে সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে আমি আবার বলবো, না থাকলে স্যার সামনে বুঝতে দিয়ে। পারছি এখন। আচ্ছা, এই জায়গায় এখনো বোঝার কথা না। এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে। 1টা হয়তো বা লেখা হয় নাই বা এখানে দেখতে পাচ্ছি না। দুইটার একটা কোনো না কোনো একটা হবে। উপরে 1 আছে কিন্তু এখানে এবং এখানে দুইটাতেই 1 আছে। ওকে, আমরা এখন না, আমরা ছিলাম হচ্ছে জাস্ট এখানে। সেখান থেকে এই আইটেমটা লেখা যায়, ঠিক আছে। 1/2 এআই কমন নিয়ে জেড মাইনাস এআই মাইনাস জেড প্লাস এআই। ওকে, এখানে ছিল একটা টার্ম, এখানে হয়ে গেছে দুইটা টার্ম। জাস্ট এটাকে এই ইন্টিগ্রেশনের ভিতরে প্লেস করে দিব। ইন্টিগ্রেশনের ভিতরে যখন প্লেস করব, ইন্টিগ্রেশনটা হয়ে যাবে এরকম দুইটা আইটেমের ইন্টিগ্রেশন। একটা আইটেম থেকে এরকম দুইটা আইটেম হয়ে যাবে। দেন এটা হচ্ছে 1/z² প্লাস a স্কয়ার। সো z² প্লাস a স্কয়ারের জন্য আমি লিখতে পারি হচ্ছে z² প্লাস a স্কয়ারের জন্য লিখতে পারি 1/2 ai into z minus ai, 1/z minus ai minus 1/2 ai। 2ai টা প্রথমটা তো লিখেছে আলাদা করে, পরেরটা তো লিখেছে। আমরা এখানেও শেষ করতে পারতাম ইন্টিগ্রেশনটা। আমরা এটা এই সেপারেটলি করেছি। 2ai টা কমন রাখি নাই, প্রথম পার্টের জন্য একবার লিখেছে, প্লাস মাইনাস পরের পার্টের জন্য আরেকবার লিখেছি 1/2 ai। এটা হচ্ছে নরমালি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ইন্টিগ্রেশনের লগের সূত্র বা লনের সূত্র। 1/x minus a dx, 1/x minus a dx, এটা হচ্ছে log x minus a। জাস্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করছি। কমপ্লেক্সের ক্ষেত্রে dz, z হচ্ছে ভেরিয়েবল, এজন্য এখানে dz। তাহলে 1/2i আগে থেকে ছিল 1/2i, আর এটা হচ্ছে লনের সূত্র ln z minus ai minus 1/2i ln z plus ai প্লাস একটা কনস্ট্যান্ট। ওকে, 1/2 ai টা কমন নিয়ে গেলে ln a minus ln b। লনের ক্ষেত্রে যদি সেপারেটলি মাইনাস থাকে, যখন কম্বাইন্ড লন লিখবো তখন ভাগ হয় বা ডিভিশন হয়। প্লাস একটা কনস্ট্যান্ট, আগে যেহেতু একটা কনস্ট্যান্টকে c1 নাম দিয়েছে, এখানে অন্য নামে দেখানো হলো কি c2। বা পছন্দ না হইলে আমি যদি c2 পছন্দ না হয় c ড্যাশও দিতে পারি, সমস্যা নাই। c হচ্ছে কনস্ট্যান্ট। আমাদের এই অবস্থা থেকে জাস্ট এখানে ডিগ্রি বা পাওয়ার ছিল 2, আর এখানে পাওয়ার হয়ে গেছে 1। পাওয়ার 1 হয়ে গেলে এটা সরাসরি লগের সূত্রের মতো দেখতে পাচ্ছি। লগের সূত্র অ্যাপ্লাই করে এই যে কমন আইটেমটাকে শুরুতে লিখিয়েছি, আর এসে ln a মাইনাস ln b, এর সূত্র হচ্ছে ln a বাই b। সেপারেট লগের মাইনাস থাকলে কম্বাইন্ড লগের ডিভিশন বা ভাগ হয়। এটি আমাদের প্রুফ করার অংশ ছিল। যে কোশ্চেন থাকলে বলতে পারেন এই জায়গায়। যে বুঝতে সমস্যা হলে বলতে পারেন প্লিজ। এই সমস্যা না থাকলেও বলবেন, যাতে আমরা সামনে দিকে যেতে পারি। শুনতে পাচ্ছেন কিনা? স্যার বুঝতে পারছি।
জি, তাহলে এখানে যে শর্ট আইটেমটা আছে আমি শর্ট আইটেমটা এখানে লিখে দিচ্ছি। কিভাবে লিখেছি, জাস্ট এই যে একটা ওয়ান হবে, মিস্টেকলি ওয়ানটা মানে লিখতে ভুলে গেছি, বা হ্যাঁ ভুলে গেছি আমি, ব্যাপারটা দেখলাম যে ওয়ানটা লিখতে ভুলে গেছি। এখানে ওয়ান হবে, এখানে একটা ওয়ান হবে, এখানে একটা হবে। ঠিক আছে, আমি এটা আপলোড করার আগে এটা কারেকশন করে দিচ্ছি। ওকে, কোশ্চেন ছিল এটা থেকে এটা প্রুফ করতে হবে, এবং এটা থেকে ওইটাও প্রুফ করতে হবে। সো আমরা লিখতে পারছি ইন্টিগ্রেশন অফ দিস ইকুয়াল টু দিস এন্ড দিস, দুইটাই লিখতে পারি। দেন আমরা লিখেছি কোসেস ইন্টিগ্রাল ফর্মুলা, কিছুক্ষণ আগে পড়েছি কোসেস ইন্টিগ্রাল থিওরাম, আর এখন পড়ছে কোসেস ইন্টিগ্রাল ফর্মুলা। ফর্মুলাটাতে একটা বিষয় অ্যাড করা হচ্ছে, এই জায়গায় হচ্ছে যে এ সিঙ্গুলার পয়েন্ট জেড ইকুয়াল টু এ। এখানে সিঙ্গুলার পয়েন্ট অথবা এটাকে বলা হয় পোল, টি ও এল ই, পোল, সিঙ্গুলার পয়েন্ট অথবা পোল। আর সিঙ্গুলার পয়েন্ট বলতে কি বোঝায় আমরা একটু দেখে আসি। সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে যে যেই পয়েন্টের জন্য একটা ফাংশন অ্যানালাইটিক হইতে ব্যর্থ। আচ্ছা, এখানে যদি জেড এর মান এ বসান তাহলে কি হবে, এ মাইনাস এ জিরো হয়ে যায় না? এটা আমি যেখানে মাউসটা রেখেছি, এ মাইনাস এ জিরো হয়ে যায় কিনা? यस सर। আচ্ছা, জিরো হয়ে গেলে একটা এক্সপ্রেশনটা 1/0 তে ইনফিনিটি হয় বা ইনফাইনাইট। এটা ফাইনাইট না, আনডিফাইন্ড বলি আমরা। মানে এই জেড এর মান এ এমন একটা পয়েন্ট যে পয়েন্টের জন্য টোটাল ইন্টিগ্রেশনটা নষ্ট হয়ে যায়, একে বলা হয় সিঙ্গুলার পয়েন্ট অথবা পোল। এখানে সিঙ্গুলার পয়েন্ট হিসেবে লিখেছি, আবার সেম পোলও বলা হয়। তো জেড ইজ ইকুয়াল টু এ বি অ্যানালাইটিক এন্ড এনি পয়েন্ট, সিঙ্গুলার পয়েন্ট জেড ইকুয়াল টু এ এনি পয়েন্ট ইনসাইড সি। ইনসাইড কথাটা আসছে এখানে, ইনসাইডটা কিন্তু হাইলাইট করা আছে দেখেন, ইনসাইড সি। দেন এফ অফ এ, এ বলতে যেই পয়েন্টটা সিঙ্গুলার পয়েন্ট সেটা, এটা অলরেডি বের করেই আমাদের জন্য মুশকিল, কেননা এখানে যদি এ বসাই এ মাইনাস এ জিরো হয়ে যাওয়ার কথা, তারপর আমরা বের করেছি সূত্র দিয়ে। সূত্রটা হচ্ছে 1/2 পাই আই ক্লোজ ইন্টিগ্রেশন সি এফ জেড ডিজেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ। নরমালি আমরা হচ্ছে এই পর্যায় থেকে ওই পর্যায়টা ইউজ করি। দেখেন এই পর্যায়ে ক্লোজ ইন্টিগ্রেশন ইকুয়াল টু রেখে এক পাশে আর অন্য পাশে বাকি সবাই, ইন্টিগ্রেশনটা থাকবে এক পাশে, অন্য পাশে বাকি সবাই। এইটা ইউজ হয় বেশি বলে আমরা অর দিয়ে লিখে নিচের অংশটা দেখানো হচ্ছে। এই নিচের এজেন্টটা ইউজ হয়, উপরটা জাস্ট ফর্মুলা হিসেবে এস্টাবলিশ করতে পারে ফর্মুলা। নিচের আইটেমটা ইউজ হয়, ইন্টিগ্রেশনটা থাকবে এক পাশে আর অন্য পাশে সবাই। এখানে এটা 1/2 পাই, এটা ভাগ আছে, এটাকে যদি সাইড চেঞ্জ করে নিয়ে যায় তাহলে আমাদের এটা মাল্টিপ্লিকেশন বা গুণ হয়ে যাবে। ওকে, এখানে মেইন হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট অথবা পুল, যেই পয়েন্টের জন্য একটা ফাংশন অ্যানালাইটিক হতে ব্যর্থ হয় সেই পয়েন্টটাকে বলা হয় সিঙ্গুলার পয়েন্ট অথবা পুল। তাহলে জেড ইকুয়াল টু এ এর কারণে এই ফাংশনটা অ্যানালাইটিক হতে ব্যর্থ হয়, মানে ইনফাইনাইট হয়ে যায়, ইনফিনিটি। আমি আবার পড়ছি উপর থেকে, লেট এফ অফ জেড বি অ্যানালিটিক ইনসাইড এন্ড অন এ সিম্পল ক্লোজ কার্ভ সি। এটা কার্ভের উপরেও অ্যানালিটিক এবং ইনসাইডেও অ্যানালিটিক, বাট জেড ইকুয়াল টু এ এমন একটা পয়েন্ট যেটা আমি ডায়াগ্রামে যদি দেখি, জাস্ট মনে করেন জেড ইকুয়াল টু এ এখানে আছে, এই টোটাল এরিয়াটার মধ্যে এই জায়গায় একজন আছে, এটা হচ্ছে এই জাস্ট এটা একটা আমাদের এরিয়া, এই এরিয়াটাতে এমন একটা স্পট আছে, এই স্পটটার কারণে এটা একেবারে আমার নষ্ট হয়ে যাচ্ছে। ডায়াগ্রাম নিয়ে যদি দেখি তাহলে সেক্ষেত্রে আমরা যে কাজটা করি যে স্পটটা স্পটের জায়গায় থাকবে, জাস্ট আমি এটাকে একটু এটাকে অনেকটা বড় করে লেখানো যে অ্যাপসাইলন। অ্যাপসাইলন বলতে এতই ক্ষুদ্র, টেন্স টু জিরো ব্যাসার্ধ নিয়ে একটা সার্কেল কমপ্লিট করে এটা আমরা কেটে ফেলে দিব, জাস্ট এই কাজটা। ইনসাইডে হলে কেটে ফেলে দিতে পারবো, বাউন্ডারিতে হলেও কেটে ফেলে দিতে পারবো, আউটসাইডে হলে কাটার ক্ষমতা নাই। Let Z be analytic inside and on a simple closed curve C. Inside ও analytic এবং বাউন্ডারির উপর analytic, and the singular point Z equal to A be any point inside C. Z equal to A is any point inside C. এখানে not boundary বা not এই on curve C. on কিন্তু বলা নাই, বলছে inside। খেয়াল করে দেখেন, প্রথমে বলছে ইনসাইড এবং অন অ্যানালিটিক,
ফাংশনটা, তারপরে বলছে নির্দিষ্ট একটা পয়েন্টকে বলছে অনলি ইনসাইড, এখানে কিন্তু অন বলা নাই, জেড ইকুয়াল টু এ বি এনি পয়েন্ট ইনসাইড সি, অনলি ইনসাইড, এখানে হাইলাইট করে দিয়েছি কিন্তু ইনসাইড কথাটা। দেন 1/2 pi I close integration C fz dz divided by z minus a equal to f of a, আর এটাকে যে ফরম্যাটে ইউজ হয় সেই ফরম্যাটটা হচ্ছে নিচেরটা। ইন্টিগ্রেশনটা থাকে এক পাশে, অন্য পাশে আসবে 2 pi I into f of a, f of z কিন্তু উপরটা, নট নিচেরটা। নিচে শুধু z এর মান a বসাবো যে উপরটাতে, তাইলে আমার ইন্টিগ্রেশনের ফলাফলটা হয়ে যাবে, সাথে 2 pi I গুণ করে দিলে তাই আমরা লিখবো যে 2 pi I f of a, এটা হচ্ছে কোসেজ ইন্টিগ্রাল ফর্মুলা। আর কোসেজ ইন্টিগ্রাল থিওরামে বলছে যে সরাসরি ইন্টিগ্রেশনের ফলাফলটা জিরো, এখানে যদি জিরো হয় 0/something, তাহলে ফলাফল ইজিলি এই জিরো হয়ে যায়। ইন্টিগ্রেশন অফ দিস dz ইকুয়াল টু জিরো, থিওরামে বলছে জিরো, ফর্মুলাতে বলছে 2 pi I f of a। এবার আসা যাক কখন থিওরাম ইউজ করব, কখন ফর্মুলা ইউজ করব। ফর্মুলা ইউজ করব আমি এখানে হাইলাইট করেছি কখন, ইনসাইড কথাটা থাকবে, যেই পয়েন্টটা আমি সিঙ্গুলার পয়েন্ট ডিক্লেয়ার করছি সেটা একেবারে ভিতরে হইতে হবে, বাউন্ডারিতে হইলে চলবে না। যেমন আমাকে যদি বলে দেয় যে এই যে ফাংশনটা ডিফাইন করা আছে যে একটা বৃত্তাকার এরিয়াতে, যেমন এই এরকম একটা বৃত্তাকার এরিয়াতে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5, আর এইখানে বলতেছে যে z-6 dz, তাহলে z-6 এখান থেকে ব্যাসার্ধটা যদি 5 হয়, 6 তো বৃত্তের বাইরে, তাহলে আউটসাইড। যখনই আউটসাইড হবে তখনই কোসেজ ইন্টিগ্রাল থিওরেম ইউজ হবে, কারণ ইন্টিগ্রেশনের ফলাফলটা জিরো, আউটসাইডে কোনো ক্যালকুলেশনই হবে না, তো ইন্টিগ্রেশনের ফলাফল জিরো। আচ্ছা, যদি আমাকে বলে যে বৃত্তের ব্যাসার্ধ তো 5 আছে, এখানে যদি বলে যে z-3, তাহলে আমি দেখতেছি যে ব্যাসার্ধ যদি 5 হয় তাহলে 3 তাহলে বৃত্তের ভিতরেই পড়তেছে, সো এটার ক্যালকুলেশনের ফলাফলটা এই ফর্মুলাতে ইউজ করব। যেই পয়েন্টে আমি ইন্টিগ্রেশনের ফলাফলটা ইউজ করব সেই পয়েন্টটা মাস্ট বি ইনসাইডে থাকতে হবে, যেটা হাইলাইট করা আছে এখানে, ইনসাইড সি। আচ্ছা, where c is traverse in the positive sense অথবা কাউন্টার ক্লকওয়াইজ অথবা এন্টি ক্লকওয়াইজ ডিরেকশন। ট্রাভার্স বলতে বোঝাচ্ছে সে ট্রাভেলিং করতেছে বা ঘূর্ণায়মান আছে। এই যে এন্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে সে অলরেডি মুভিং অবস্থায় আছে, দেখেন এই সি নামের যে কার্ভটা জাস্ট এন্টি ক্লকওয়াইজ মুভিং অবস্থায় আছে, এটাও এন্টি ক্লকওয়াইজ মুভিং অবস্থায় আছে। এমন ভিতরে যাকে কেটে ফেলে দিব, যে ডিস্টার্ব করছিল, সেটাও এন্টি ক্লকওয়াইজ মুভিং অবস্থায় আছে। আবার ফর্মুলাটা ইউজ করা হবে, আমি আবারও বলছি, যদি যেই পয়েন্টে বা যেই সিঙ্গুলার পয়েন্টে আমি ক্যালকুলেশন করব ইন্টিগ্রেশনটা, সেই পয়েন্টটা ইনসাইডে থাকে তাহলে ফর্মুলা ইউজ হবে, যদি বাউন্ডারিতে থাকে তাহলে থিওরাম ইউজ হবে, যদি আউটসাইডে থাকে তাইলেও থিওরাম ইউজ হবে। থিওরামের ফলাফল হচ্ছে এটা, এটা আমরা প্রথম দিকে দেখাচ্ছি, নিশ্চয়ই মনে করছি এই যে এটা, যদি বাউন্ডারি থাকে তাহলে থিওরাম ইউজ হয়ে জিরো হয়ে যাবে, যদি আউটসাইডে থাকে তাইলেও থিওরাম ইউজ হয়ে জিরো হয়ে যাবে, যদি ইনসাইডে থাকে তাহলে এই ফর্মুলা ইউজ করে তার মান আমরা ক্যালকুলেশন করব। স্টেটমেন্টটা আমাকে জানতে হবে, বাট এটা এই থিওরাম বা ফর্মুলা কখনো পরীক্ষায় দেওয়া হয় না, কি জাস্ট স্টেটমেন্টটা জানতে হবে যে, আর কখন ইউজ করবো এটাও জানতে হবে। যদি ইনসাইডে হয় পয়েন্ট তাহলে ফর্মুলা ইউজ করবো, যদি আউটসাইডে হয় পয়েন্ট তাহলে থিওরাম ইউজ করবো। এই দুটো জিনিস একটু নলেজ রাখলেই হবে। এরপর হচ্ছে যে কোসেজ ইন্টিগ্রাল ফর্মুলা ফর n এর ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে সব ঠিক আছে, শুধু এখানে পাওয়ার হয়ে বেড়েছে, এখানে দেখেন z মাইনাস a হোল টু দি পাওয়ার n প্লাস 1, আর আমি প্রিভিয়াস ওয়ান দেখি z মাইনাস a হোল টু দি পাওয়ার 1, অনলি 1, আর এখানে হয়তো বা z স্কয়ার অথবা টোটালটার উপর স্কয়ার অথবা কিউব অথবা টু দি পাওয়ার 4 অথবা টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 7, এদেরকে ইউজ করার জন্য ফর্মুলা ইউজ করতে হয় ডেরিভেটিভ ফর্মুলা। আচ্ছা, পাওয়ার যখন 1, দ্যাট ইজ এখানে 1 কখন হবে, n এর মান 0 হলে, তাই না?
n এর মান 0 হইলে 1 হয়ে যায়। তাহলে n এর মান যদি 0 বসাই তাহলে 0 টাইম ডেরিভেটিভ, দ্যাট ইজ ডেরিভেটিভ করার প্রয়োজন হচ্ছে না। ফ্যাক্টোরিয়াল 0 ডিভাইডেড বাই 2 pi into I cross integration c fz dz divided by z minus a to the power 0 plus 1, that is z minus a to the power 1, that is z minus a to the power 1 আর কোনো অ্যাপ্লাই হয় না। নরমালি z minus a লিখলে বোঝা যাচ্ছে to the power 1। যখন n এর মান 0 তখন এই ফর্মুলাটা হয়ে যায়। যখন n এর মান 0 ছাড়া অন্য কিছু তখন এই ফর্মুলাটা জেনারেল কেস হিসেবে n দিয়ে আমাদের লিখতে হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে টু দি পাওয়ার যদি n প্লাস 1 হয় তাহলে n টাইম ডেরিভেটিভ, টু দি পাওয়ার 5 হলে 4 টাইম ডেরিভেটিভ, টু দি পাওয়ার 3 হলে 2 টাইম ডেরিভেটিভ, টু দি পাওয়ার 1 হলে 0 টাইম ডেরিভেটিভ, এটি ডেরিভেটিভ করা লাগবে না। টু দি পাওয়ার 10 হলে 9 টাইম ডেরিভেটিভ। এখানে যতবার ডেরিভেটিভ তত ফ্যাক্টরিয়াল, যতবার ডেরিভেটিভ তত ফ্যাক্টরিয়াল। এখানে এই যে সিঙ্গুলার পয়েন্ট অথবা পোল যাই বলি না কেন, এই যে এখানে পোল ইউজ করছে, দেখেন পোল অথবা সিঙ্গুলার পয়েন্ট, যে সিঙ্গুলার পয়েন্ট বা পোল তার ডিগ্রি যত আছে তার ডেরিভেটিভ তার থেকে 1 কম এবং তার 1 কম ফ্যাক্টরিয়াল সূত্রটা। তো এটাও ইন্টিগ্রেশন সাইন থাকবে এক পাশে, অন্য পাশে সবাইকে নিয়ে যাব। তাহলে n আছে উপরে, n চলে যাবে ফ্যাক্টরিয়াল n টা এখানে হবে, এখানে একটু মিস্টেকলি বাদ করে গেছে, এটা একটু হোল্ড করুন, আমি এটা এখনই ইয়ে করে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি। যে এখানে ফ্যাক্টরিয়াল n ছিল উপরে, সাইড চেঞ্জ করানো গেলে ফ্যাক্টরিয়াল n হয়ে যাবে নিচে, 2 পাই i নিচে ছিল, এটা হয়ে যাবে উপরে, সাইড চেঞ্জ করলে 2 পাই i এর উপরে। ওকে, এটা f n টাইম ডেরিভেটিভ a, f n টাইম ডেরিভেটিভ a। যে কোশ্চেন থাকলে বলতে পারেন। এটা আসলে এটা পুরোপুরি এটা ফর্মুলা বা সূত্র, আমি উপরে থেকে আরেকবার পড়ে শোনাচ্ছি। f of z be a analytic inside n on a simple closed curve C, inside analytic এবং on analytic, কার্ভের ভিতরে এবং কার্ভের উপরে analytic, and the singular point z equal to a be analytic inside C। এখানেও কিন্তু ইনসাইড কথাটা, যদি আউটসাইড হয় তাহলে ইন্টিগ্রেশন থিওরাম অনুযায়ী 0 হবে, যদি বাউন্ডারির উপর হয় তাহলেও 0 হবে, যদি ইনসাইড হয় তাহলে ফর্মুলা ইউজ হবে ইনসাইড সি মোর দেন 1 টাইম। এখানে দেখেন the singular point z equal to a more than 1 time, এটা more than 1 time বলতে z equal to a to the power 2 মানে সে 2 টাইম, z equal to a to the power 3 টাইম, z equal to a to the power 5 টাইম। টাইম বলতে বুঝাচ্ছে z minus a টার্মটা কতবার আছে, z minus a টার্মটা যদি 4 বার থাকে তাহলে z minus a to the power 4, more than 1 time, that is the full z minus a to the power n plus 1 where n equal to 1 2 3 4 up to dot dot। এখানে 0 লেখা হয় না, কারণ 0 এর জন্য হয় এই যে প্রথমটা, আমরা প্রথম দিকে যেটা শিখে আসছি এটা আলাদা করে লিখতে বলে ওই ডান পাশে এই লাস্টেরটাতে ডেরিভেটিভের জন্য 0 আর লেখা হয় নাই, n equal to 1 2 3 4 up to dot dot যতবার প্রয়োজন। ওকে, then the nth derivative of f of z at z minus a is given by equal to f n ডেরিভেটিভ অফ a, a হচ্ছে যে পয়েন্টে আমি সিঙ্গুলার পয়েন্ট বা পোল হিসেবে ডিক্লেয়ার করছি সেটা a, n টাইম ডেরিভেটিভ বলতে এই সেই পোলের ভিতরে সেই পোলের উপরে পাওয়ার আছে n plus 1, সো ডেরিভেটিভ অফ n টাইম
equal to n factorial divided by 2 pi I close integration c fz dz divided by z minus a to the power n plus 1. এ হচ্ছে সূত্র। এটাকে যেই ফরম্যাটে আমরা সাধারণত ম্যাথমেটিক্যালি ইউজ করি সেটা হচ্ছে একবার নিচের ফরম্যাটটা, এটা ইউজ করি বেশি। ইন্টিগ্রেশনের ফলাফল ইন্টিগ্রেশন থাকবে এক পাশে, তার ফলাফল থাকবে অন্য পাশে। 2 pi I divided by n factorial, 2 pi I divided by n factorial, এটা n factorial ছিল উপরে, সাইড চেঞ্জ করাতে নিচে চলে গেছে, 2 pi I ছিল নিচে, সাইড চেঞ্জ করে উপরে চলে গেছে, আর f n ডেরিভেটিভ অফ a এটা যেখানে ছিল তার নিজের পজিশন আছে, কেননা তার নিজের সাইডেই সে আছে। জি, এটা হচ্ছে n ডেরিভেটিভ ফর্মুলা। আর প্রিভিয়াস ওয়ান হচ্ছে উইদাউট ডেরিভেটিভ ফর্মুলা, দ্যাট ইজ পাওয়ার 1। পাওয়ার 1 থাকলে 0 টাইম ডেরিভেটিভ, দ্যাট ইজ ডেরিভেটিভ করা লাগবে না। ফ্যাক্টরিয়াল 0, ফ্যাক্টরিয়াল 0 1, তাহলে এটাও লেখার প্রয়োজন নাই। জি, এখানে কোশ্চেন থাকলে বলুন। স্যার জি, কোশ্চেন থাকলে বলুন। স্যার এখানে জি। এফ এন ডেরিভেটিভ অফ এ সাথে যে আপনার জেড মাইনাস এ, এটা সম্পর্কটা একটু ওই যে এক কম বললেন, এটা একটু বুঝান তো স্যার। আচ্ছা আচ্ছা, এইখানে দেখেন এই সিঙ্গুলার পয়েন্টটা আছে n প্লাস 1 টাইম, যদি মনে করলাম 5 টাইম আছে এই সিঙ্গুলার পয়েন্টটা, z মাইনাস a টু দি পাওয়ার 5, তাহলে 4 টাইম ডেরিভেটিভ করতে হবে আমাকে। সম্পর্কটা হচ্ছে যে এখানে পাওয়ার যাই থাকবে বা যত ডিগ্রির পোল থাকবে, এখানে যদি 3rd ডিগ্রি পোল থাকে তাহলে 2 টাইম ডেরিভেটিভ, এখানে 4th ডিগ্রির পোল থাকলে তাহলে 3 টাইম ডেরিভেটিভ। যে সিঙ্গুলার পয়েন্ট অথবা পোল বলি না কেন, সেই পোলের পাওয়ার যত থাকবে তার থেকে একবার কম ডেরিভেটিভ। জি, সম্পর্কটা সেটা। আচ্ছা ঠিক আছে। যেমন এখানে পাওয়ার n প্লাস 1 আছে, তাহলে ডেরিভেটিভ হবে n টাইম, n ফ্যাক্টরিয়াল হবে n। আমি একটা কোশ্চেন একটু দেখে আসি, জাস্ট কোশ্চেনটা জাস্ট নিচেরটা দেখেন একটু। এখানে পাওয়ার কত নিচেরটা? 4, তাই না? হ্যাঁ স্যার 4। এই দেখতে পাচ্ছেন, জি, তাহলে আমাকে 3 বার ডেরিভেটিভ করতে হবে বা 3 বার ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, এখানে দুইটা না, জাস্ট মনে করুন যদি একটা থাকতো z মাইনাস a, মনে করে নিচ্ছে আমি পরেরটা নাই, তাহলে এটাতে আমাকে ফর্মুলার প্রথমটা ইউজ করলেই হবে, যে কোনো ডেরিভেটিভ লাগবে না, কোনো ফ্যাক্টরিয়াল লাগবে না, তাই না? এখানে অথবা যদি নিচে পরেরটা থাকতো প্রথমটা নাই, মনে করছি একটা আছে, তাহলে এখানেও দেখতেছি পাওয়ার 1, তাহলে কোনো ডেরিভেটিভ লাগবে না, কোনো ফ্যাক্টরিয়াল লাগবে না, সরাসরি আসবে। আর এখানে দেখতেছি পাওয়ার বেশি, তাহলে এটাতে ডেরিভেটিভ লাগবে, ফ্যাক্টরিয়ালও লাগবে, ডেরিভেটিভ লাগবে 3, ফ্যাক্টরিয়াল লাগবে 3, এই হচ্ছে কেস। আচ্ছা, ডেরিভেটিভ আর ফ্যাক্টরিয়াল সেম হবে না? জি জি, ডেরিভেটিভ এবং ফ্যাক্টরিয়াল সূত্রটা দেখি, এই ডেরিভেটিভ n, ফ্যাক্টরিয়াল n। আচ্ছা ঠিক আছে। আর পোলের পাওয়ার থাকবে তার থেকে এক বেশি, এক বেশি, অথবা সিঙ্গুলার পয়েন্ট যেটাকে বলি, সিঙ্গুলার পয়েন্ট অথবা পোল। পয়েন্ট আকারে বললে সিঙ্গুলার পয়েন্ট, আর যখন এইভাবে বলবে যে এই ফ্যাক্টর আকারে বলবো তাহলে সাধারণত পোল বলে। সিঙ্গুলার পয়েন্ট বললেও কোনো ক্ষতি নাই স্যার। যখন n এর মান 0 হবে স্যার, যখন n এর মান 0 হবে তখন কি আমি প্রথম সূত্র অ্যাপ্লাই করব? এটা আপনার ফ্যাক্টরিয়াল n এর মান যখন 0, দ্যাট ইজ পাওয়ার 1, পাওয়ার 1 থাকলে কোনো ডেরিভেটিভের প্রয়োজন নাই, কোনো ফ্যাক্টরিয়ালের প্রয়োজন নাই, ফ্যাক্টরিয়াল 0। তাহলে প্রথম সূত্রটা সরাসরি লিখি। আর কোনো রাইটার বা কোনো বইতে ওই প্রথম সূত্রটা দেখাই নাই, সরাসরি একটা সূত্র দিয়ে ইউজ করেছে, যে সেকেন্ড সূত্র দিয়ে ইউজ করেছে সরাসরি। সেক্ষেত্রে এখান থেকে শুরু করছে n = 0 1 2 3 4 5 6, একটা সূত্র লিখতে অনলি। আর এখানে আমরা দুইটা সূত্র দেখেছি, জাস্ট এটাকে দুইটা ওয়ে এখানে বিবেচনা করার জন্য। যদি আমি দেখি যে পাওয়ার 1, তাহলে আমার ডেরিভেটিভের কথা মাথায় চিন্তাই রাখার প্রয়োজন নাই। যদি দেখি যে পাওয়ার বেশি আছে, তাহলে ডেরিভেটিভের কথা চিন্তা করবো। এটা জাস্ট এই জন্য দুইটা ওয়েতে আমরা দুইটা সূত্র সেপারেটলি করে লিখে দিয়েছি, এই জন্য এটা দুইটা আলাদা আলাদা হয়ে গেল। থিওরাম ফর্মুলা কিন্তু একটাই, কোন বইতে একটা ফর্মুলা ইউজ করছে, কোন বইতে দুইটা ফর্মুলা আলাদা আলাদা ইউজ করছে। যে পাওয়ার যেহেতু আছে, সো ডেরিভেটিভ সূত্র, পাওয়ার যেহেতু নাই, সো ডেরিভেটিভের কথা চিন্তা করারই প্রয়োজন নাই, আলাদা আলাদা ইউজ করছে কোন বইতে। জি, আজকে আমাদের হাতে কতটুকু সময় আছে একটু আমাকে বললে সুবিধা হয়। 11টা 10 বাজে স্যার এখন। জি, কতটুকু সময় দিতে পারবেন, আমি সেই অনুযায়ী আপনাদের রেডি করব। জি, একটু রিপ্লাই করেন যে কতটুকু সময় দিতে পারবেন।
তাহলে ততটুকু নিয়ে যাওয়ার জন্য প্রিপারেশন নিব আর কি। যদি সময় কম থাকে আমরা শুধু এখানকার যে দুইটা কোশ্চেন আছে, দুইটা কোশ্চেনের প্রথম কোশ্চেনটা করব, আর সময় যদি পর্যাপ্ত থাকে তাহলে নিচেরটাও করব। এই জন্য করছি আমি প্রথমটা করেন। যে শুধু প্রথমটাই করছি। স্যার আর 20 মিনিট দিলে ভালো হয়, 1.5 ঘন্টা আর কি। আচ্ছা 20 মিনিট, ঠিক আছে, 20 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। প্রথমটা ছোট, প্রথমটাতে কোনো ডেরিভেটিভের ফাংশন নাই। তবে একটু আগে যে আমি একটা ইমেজ পাঠাইছি, এই সূত্রটা আপনাকে একটু অ্যাপ্লাই করা শিখতে হবে। যে অলরেডি আমি এই সূত্রটা আগে দেখে আসি। এখানে দেখেন যে ইমেজটা আমি পাঠাইছি, এই জায়গায় একটা ডিটেলস ক্যালকুলেশনের একটা ফরম্যাট আপনি দেখতে পাচ্ছেন মনে হয়। এটার ইমেজে আমি পাঠাইছি। সেখানে ছিল এআই মাইনাস এআই প্লাস এআই, দুইটাতে দুই রকমের আইটেম ছিল। এখানে দুইটাই মাইনাসের আইটেম। এখন একটু উপর থেকে নিচ পর্যন্ত একটু নিজে নিজে দেখে কিন্তু মিলাইতে পারেন কিনা, যদি না পারেন আমি আবার রিপ্লাই করবো। এটা জাস্ট দুইটা ফ্যাক্টরের জন্য দুইটা স্লট, প্রথম স্লট প্লাস দ্বিতীয় স্লট। প্রথম স্লটে প্রথম ফ্যাক্টর লিখছি, দ্বিতীয় স্লটে দ্বিতীয় ফ্যাক্টর লিখেছি। এরপরে কাজটা কি মনে আছে কিনা একটু খেয়াল করে দেখেন। আমি বলেছিলাম হচ্ছে যে প্রথম স্লটটা 0 হবে কখন, যদি জেড এর মান 1 বসাই। এটা যেহেতু আমি এখানে লিখেই ফেলছি, তাহলে আমি বসাবো যে এখানে জাস্ট তার পাশে দিয়ে বসাবো 1, এরপর মাইনাস সাইন আছে মাইনাস সাইন, আর এরপর 2 আছে 2, এরপরে উপরে দেখতে পাচ্ছি 1 আছে, উপরে জেড নাই, দ্যাট ইজ 1 আছে, উপরে কনস্ট্যান্ট থাকলে সেই কনস্ট্যান্ট এখানে রেখে দিব। আচ্ছা, এবার পরের স্লটে তো জেড মাইনাস 2 কে লেভেলতে আমি জেড এর মান 2 বসালে পরের স্লটটা 0 হয়ে যায়। যেটা লিখে বলছি সেটা ফিক্সড হয়ে গেল। বসাবো যে অন্য আইটেমে, এই আইটেমে বসাবো 2 মাইনাস 1, দ্যাট ইজ 2 মাইনাস 1। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি জেড মাইনাস 1 এর সাথে মাইনাস 1, এখানে 1 মাইনাস 2 দ্যাট ইজ মাইনাস 1, তাহলে এই চিহ্নটা মাইনাস হয়ে যাবে। এখানে 2 মাইনাস 1 দ্যাট ইজ প্লাস 1, তাহলে এই চিহ্নটা প্লাসই থাকবে। প্লাসেরটা আগে লিখছি, জাস্ট মাইনাসের পরে লিখেছি। জি, প্রবলেম থাকলে বলুন, তাহলে আমি আরেকবার এটা হচ্ছে আলোচনা করি। একটু আগে আমি যেটা ইমেজ আগে পাঠাইছি তারই একটা ক্যালকুলেশন আছে এখানে। স্যার প্রবলেম নাই স্যার এখানে। জি, তাহলে এবার কোশ্চেনটা দেখে আসি। কোশ্চেনটা এখনো দেখিনি। কোশ্চেন করছে যে এভুলিয়েট দ্য ফলোইং, এই ইন্টিগ্রেশনের ফলাফলটা আমাদের মান নির্ণয় করতে হবে। ইন্টিগ্রেশন এ নাম্বার কোশ্চেন একটা ইন্টিগ্রেশন এন্ড বি নাম্বার কোশ্চেন অ্যানাদার ইন্টিগ্রেশন। আমি দেখতে পাচ্ছি এখানে একটা ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশনটা ক্লোজ ইন্টিগ্রেশন বা কার্ভ ইন্টিগ্রেশন, ক্লোজ কার্ভ, যেটাকে আমরা বলি সার্কেল ইন্টিগ্রেশন। উপরে লেখা আছে যে সাইন পাই জেড স্কোয়ার প্লাস কস পাই জেড স্কোয়ার। স্কোয়ারটা অনলি জেড এর উপরে, পাই এর উপরেও নাই, এস এর উপরেও নাই। একটু হোল্ড করুন, আমাদের সাথে একজন জয়েন করতে যাচ্ছে, ওনাকে অ্যাড করে আসে। অনেক কিছু মিস করে বলতে মেবি। জাহিদুল হাসান আপনাদের সাথে না? জাহিদুল হাসান এখন মাত্র জয়েন করেছেন। আপনি আপনার আইডি, নাম এবং ইনটেকটা চ্যাট বক্সে দিয়ে দেন, ডান পাশে যে চ্যাট বক্স আছে। ওকে, কোশ্চেনটা দেখছি আমরা। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে ক্লোজ ইন্টিগ্রেশন বা সার্কেল ইন্টিগ্রেশন নামে পরিচিত। এখানে সাইন পাই জেড স্কোয়ার প্লাস কস পাই জেড স্কোয়ার। কিছুক্ষণ আগে আমরা বলছি যে স্কোয়ারটা অনলি জেড এর উপরে, পাই এর উপরে নাই, কজ এর উপরে নাই বা সাইন এর উপরে নাই। dz divided by z minus a into z minus 1 into z minus 2, নিচে দুইটা ফ্যাক্টর, where c is a circle। এখানে কি দেওয়া আছে, মডুলাস z is equal to 3। এখানে কিন্তু কেন্দ্র ব্যাসার্ধের কথা বলা নাই। এটা সার্কেল, যখন z এর সাথে কিছু লেখা থাকবে না তখন বোঝাতে সেন্টার 0, আর ইকুয়াল টু 3 বলতে রেডিয়াস 3। 3 ব্যাসার্ধ বিশিষ্ট মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট একটা সার্কেল। জাস্ট এটা এত কামজিদের কারণে সব কোশ্চেনে এইভাবে লেখা থাকে। এটা আমাকে দেখেই বুঝতে হবে যে সব কোশ্চেনে এরকমই লেখা থাকে। এরকম লেখা থাকলে কোনটাকে কি বুঝবে একটু আপনার সাথে আলোচনা করছি। তাহলে জেড এর
একটা সার্কেল, সার্কেলের সেন্টারটা 0 0 তে, মূল বিন্দুতে, কারণ এখানে কিছু জেড এর সাথে কেউ নাই। ইকুয়াল টু 3 বলতে ব্যাসার্ধ 3, মূল বিন্দুতে কেন্দ্র এবং 3 ব্যাসার্ধ বিশিষ্ট একটা সার্কেল। মূল বিন্দুতে কেন্দ্র এবং 3 ব্যাসার্ধ বিশিষ্ট সার্কেল। তাহলে নিচের কোশ্চেনটা আর দেখবো না, যেহেতু আমরা একটা কোশ্চেন করবো, একটা কোশ্চেনই দেখছি। নিচের কোশ্চেনটা আমরা পরবর্তী পার্টে এই ক্লাসে আলোচনা করবো। ওকে, আমরা এখন যে কোশ্চেনটা দেওয়া আছে হুবহু এখানে লিখছি, গিভেন দ্যাট ক্লোজ ইন্ডিকেশন সি sin pi z square plus cos pi z square divided by z minus 1 dz। আমরা এটা হুবহু লিখেছি যে কোশ্চেনে যতটুকু আছে। আর এই কোশ্চেনটাকে সলিউশন করার জন্য যদি একটা পার্ট থাকতো নিচে, ফ্যাক্টর, দুইটা ফ্যাক্টর আছে এখানে, z minus 1 z minus 2, যদি একটা ফ্যাক্টর থাকতো আমরা হুবহু, একটা ফ্যাক্টর থাকলে হুবহু আমি কোসেজ ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করে ফেলতে পারতাম সরাসরি। এই যে নিচে দেখেন একটা ফ্যাক্টর z minus a, আর কেউ না, দুজন থাকলে হবে না, তিনজন থাকলে হবে না, চারজন থাকলে হবে না, জাস্ট একজন সিঙ্গেল আসতে হবে। তাহলে সিঙ্গেল আসতে গেলে আমাদেরকে যে কাজ করতে হবে সেই কাজ হচ্ছে এটাকে সেপারেট করার ব্যবস্থা করতে হবে। আমরা সেপারেট করার ব্যবস্থার সূত্রটা আমরা এখানে অলরেডি লিখেছি যে এইভাবে সেপারেট করতে হয়। নিচের আইটেমটা জি, দেন ইন্টিগ্রেশনটা দাঁড়াবে হচ্ছে, দেন সো উই গেট, ইন্টিগ্রেশন ছিল এটা কোশ্চেন অনুযায়ী। এখন আমাদের ইন্টিগ্রেশনটা সেপারেট হয়ে যাবে। জাস্ট এটাকে প্রথমটা আগে, উপরেরটা আগে লেখা হয়েছে ইনটু, নিচেরটাকে লেখা হয়েছে 1 ডিভাইডেড বাই z মাইনাস 1 ইনটু z মাইনাস 2 dz। এই z মাইনাস 1 ইনটু z মাইনাস 2 কে এরকম সেপারেট করে লিখতে পারবো। z 1 বাই z মাইনাস 1 ইনটু z মাইনাস 2, এটাকে এরকম দুইটা আলাদা পার্টে লিখতে পারবো। সো এই আলাদা পার্টের সাথে মিলিয়ে লেখার জন্য এটাকে সেপারেট করে দেখানো হচ্ছে। 1 বাই z মাইনাস 1 z মাইনাস 2 dz, এখানে যা ছিল এখানে তাই আছে, জাস্ট দুইটাকে মাল্টিপ্লিকেশন বা প্রোডাক্ট বা গুণফল আকারে আলাদা করে দেখানো হলো। এখন এর ভ্যালু আমরা প্লেস করব এই অনুযায়ী। 1 বাই z minus 1 z minus 2 এর ভ্যালু হচ্ছে এটা, 1 বাই z minus 2 মাইনাস 1 বাই z minus 1। ওকে, দেখেন লিখেছি, এটাকে দুইটা আইটেম হয়েছে, কিছুক্ষণ আগে ছিল একটা একসাথে, এই যে একটা একসাথে ছিল, এগুলো দুইটা আইটেম, 1 বাই z minus 2 মাইনাস 1 বাই z minus 1। এখন এই আইটেমটা প্রথমটাতে একবার মাল্টিপ্লাই হবে, পরেরটাতে একবার মাল্টিপ্লাই হবে, কেননা মাঝখানে মাইনাস আছে। ওকে, sin pi z স্কয়ার প্লাস cos pi z স্কয়ার প্রথমটাতে বসছে একবার, মাইনাস সাইন sin pi z স্কয়ার প্লাস cos pi z স্কয়ার পরেরটাতে বসছে একবার, আর একবার সর্বলাস্ট dz। বাট ইন্টিগ্রেশনটাকে জাস্ট সেপারেট করেছি। ক্লোজ ইন্টিগ্রেশন প্রথমটার জন্য একবার, মাইনাস ক্লোজ ইন্টিগ্রেশন পরেরটার জন্য একবার। আচ্ছা, এরপর আমরা লিখছি ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই z মাইনাস 2 মাইনাস সাইন আগে থেকে এখানে আছে, ক্লোজ ইন্টিগ্রেশন c fz ডিভাইডেড বাই z মাইনাস 1 dz। এটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে এই আইটেমটা হুবহু আমাদের সূত্রের সাথে মিলানোর জন্য। দেখেন উপরে থাকবে অনলি fz, নিচে থাকবে z মাইনাস a, একটা। এখানে fz divided by z minus 2, fz divided by z minus 1, close indication c dz and dz। হুবহু এটাই আছে, জাস্ট উপরে f of z। তাহলে f of z এর জায়গায় কত লেখা আছে, এই কত লেখার কথা, f of z এর মান হচ্ছে sin pi z স্কয়ার প্লাস cos pi z স্কয়ার, এই f of z এর জায়গায় f of z equal to sin pi z স্কয়ার প্লাস cos pi z স্কয়ার। ওকে, তাহলে আমরা দেন উই গেট, এই ইন্টিগ্রেশনটা এখন দুইটা সেপারেট ইন্টিগ্রেশন হয়ে গেল। এটাকে ইকুয়েশন নাম্বার 1 দেওয়া হলো, where sin pi z স্কয়ার প্লাস cos pi z স্কয়ার ইকুয়াল টু f of z। এই পর্যন্ত কারো কোশ্চেন থাকলে বলুন। স্যার ওই f of z টা কিভাবে করলেন একটু? জাস্ট উপরেরটার মান আমরা f of z লিখে দিয়েছি, এই যে উপরেরটা, এই যে এখানে দেখেন where sin pi z স্কয়ার প্লাস cos pi z ইকুয়াল টু f of z, মানে একটা বড় আইটেমটিকে অনলি f of z লেখা হলো উপরের অংশটা। এটা আমরা এই ধরে নিচ্ছি আর কি, উপরে আইটেমটা আছে sin pi z স্কয়ার প্লাস cos pi z স্কয়ারকে একটা নাম দেওয়া হলো f of z।
ওকে। এই যে এখানে দেখেন এই উপরে আইটেমটাকে একটা নাম দেওয়া হলো, এটা এফ অফ জেড, এবং উপরে এটাও সেম আইটেম, তো এটাও এফ অফ জেড হয়ে যাবে। এটাকে এখানে সেপারেট করে দেখানো হয়েছে, ওই জাস্ট প্রিভিয়াস লাইনটাকে একটু আলাদা করে দেখানো হলো। যেহেতু স্লাইড চেঞ্জ হচ্ছে, ওই চেঞ্জের ক্ষেত্রে হঠাৎ করে বেশি চেঞ্জ হয়ে গেলে বুঝতে সমস্যা, বলে লাস্ট লাইনটাকে সামারি করে দেখানো হলো। জি, কোশ্চেন থাকলে একটু বলতে পারেন, এই ইকুয়েশন নাম্বার 1 পর্যন্ত। বুঝতে পারছি। জি ধন্যবাদ, আমরা পরবর্তী স্টেজে যাচ্ছি। এখানে দেখেন সিন্স জেড ইজ ইকুয়াল টু 2 লেস দেন 3, এই কথাটা মেবি বুঝি নাই, এই কথাটা হচ্ছে এখান থেকে আসছে। দেখেন জেড মাইনাস 2, এটা একটা সিঙ্গুলার পয়েন্ট, জেড এর মান 2 হইলে এটা 0 হয়ে যায়, মান ইনফিনিটি হয়ে যায়, সিঙ্গুলার পয়েন্ট বা পোল। তাহলে জেড ইকুয়াল টু 2 একটা সিঙ্গুলার পয়েন্ট, জেড ইকুয়াল টু 2 যেটা 3 থেকে ছোট। 3 কোথায় পাইলাম? তাহলে 3 হচ্ছে যে এই কোশ্চেনে যেটা দেওয়া আছে, আমি কোশ্চেনটা থেকে যাচ্ছি। এই যে দেখেন এই সার্কেলটার ব্যাসার্ধ 3, ব্যাসার্ধ যদি সার্কেলের 3 হয়, আমার সিঙ্গুলার পয়েন্ট আছে 2 তে। 2 সার্কেলের ভিতরে পড়বে না বাইরে পড়বে? একটু রিপ্লাই করবেন এটা। সিঙ্গুলার পয়েন্ট আছে 2 তে, কিন্তু সার্কেলটার ব্যাসার্ধ হচ্ছে 3, অত বড় সার্কেল তার ভিতরে পড়বে এটা। হ্যাঁ স্যার, ঠিক আছে। যে এটাই আমরা লিখছি, সিন্স জেড ইকুয়াল টু 2 লেস দেন 3, দ্যাট ইজ জেড ইজ ইকুয়াল টু a ইকুয়াল টু 2 ইজ ইনসাইড দ্য সার্কেল সি। মানে অর্থাৎ জেড এর মান 2 হচ্ছে সার্কেলটার ভিতরে পড়তেছে। অলসো জেড ইজ ইকুয়াল টু 1, আরেকটা পার্ট আছে এই যে এখানে জেড ইকুয়াল টু 1, আরেকটা সিঙ্গুলার পয়েন্ট পরের এই নেক্সট পার্টের জন্য, সেটাও ভিতরে পড়বে কারণ সার্কেলের ব্যাসার্ধ 3। জেড ইকুয়াল টু 1 লেস দেন 3, দ্যাট ইজ জেড ইজ ইকুয়াল টু 1 ইজ ইনসাইড সি। দুইটাই ইনসাইডে। যদি কোনোটা আউটসাইডে হতো তাইলে ক্লোজ ইন্টিগ্রেশন থিওরেম অনুযায়ী 0 হয়ে যেত। প্রথমটাও ইনসাইডে, পরেরটাও ইনসাইডে, দুইটাই আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। ওকে, প্রথম ক্যালকুলেশন। সো by Cauchy integral formula we get close integration c fz dz fz dz divided by z minus 2, এই যে জাস্ট এটা প্রথমটা, equal to 2 pi i into f of 2। এটা বুঝতে একটু প্রবলেম হতে পারে, আমি আবার যাচ্ছি সেই সূত্রটা দেখতে, একটু হোল্ড করুন, আমি আবার যাচ্ছি সূত্রটা দেখতে। দেখেন আমাদের এই ফরম্যাটে লেখা আছে ক্লোজ ইন্টিগ্রেশন c fz divided by z minus 2 dz। এই z minus 2 এর জায়গায় 2, তাহলে এখানে a এর জায়গায় 2 হবে, এটাই লিখেছি। দেখেন fz dz divided by z minus 2, so a এর জায়গায় 2 হবে, f of 2। আর এই f of 2 কোত্থেকে পাবো? f of 2 পাবো হচ্ছে এই যে এখান থেকে, z এর মান 2 বসাইলে কি হবে, sin pi 2 স্কয়ার z এর মান 2 প্লাস cos pi 2 স্কয়ার, যেটা আমরা এখানে ক্যালকুলেশন করেছি, sin pi 2 স্কয়ার প্লাস cos pi 2 স্কয়ার। 2 pi i আগে থেকে ছিল, sin এখানে 2 স্কয়ারে কত হয় 4, sin 4 pi প্লাস cos 4 pi, sin any pi is 0, cos বিজোড় পাই হলে -1, cos জোড় পাই হলে +1, এটা জানা আছে কিনা? জি জানা আছে কিনা এটা? sin any pi is 0, sin any pi বলতে আবার ফ্র্যাকশন না, জাস্ট পূর্ণ সংখ্যার any pi, 1 pi 2 pi 3 pi 4 pi 5 pi 7 pi 20 pi 78 pi, sin any pi is 0, বাট cos যদি ইভেন নাম্বারে পাই হয় তাহলে +1, cos যদি অড নাম্বারে পাই হয় তাহলে -1। তাহলে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমার এখানে একটা ডিসপ্লেতে একটা মেসেজ এসেছে, নিচেটা দেখতে পাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? 2 pi i into 1 দেখতে পাচ্ছেন কিনা এখানে? 2 pi i into 1, স্যার দেখতে পাচ্ছি স্যার, সমস্যা হচ্ছে না।
ইকুয়াল টু গুণ করার পর ফলাফল আসবে কত? অনলি 2 পাই আই, তাই তো? যে মাল্টিপ্লাই করার পর 2 পাই আই আসবে। হুম। স্যার জি, এবার আমি জাস্ট পরেরটাতে যাচ্ছি। পরেরটা বলতে জাস্ট এইটাই যে অলসো লেখা আছে যেটা, অলসো z equal to 1 less than 3, that is z equal to 1 is inside c। ইনসাইডে থাকলে cosine integral ফর্মুলা। ওকে, তাহলে এটাও ইনসাইডে আছে। সো z is equal to 1 is a singular point inside c, z এর মান 1, তাহলে f of 1 হবে। তাহলে f নামের যে ফাংশন যাকে ডিক্লেয়ার করেছি সে হচ্ছে এটা, এখানে এটা f of z, f of 1 কি হবে? z এর জায়গায় 1, sin pi into 1 square plus cos pi into 1 square। Okay, sin pi into 1 square plus cos pi into 1 square। So sin 1 pi, that is sin 1 pi cos 1 pi, sin pi cos pi, sin pi 0, cos pi is -1, so plus into -1 এ -1 হবে। তো এটা হয়ে যাচ্ছে -2 pi i। তাহলে প্রথম ইন্টিগ্রেশন থেকে আসছে আমাদের 2 pi i, পরের ইন্টিগ্রেশনটা আসছে -2 pi i। সো আমাদের 1 নম্বর সমীকরণে মান বসাবো। 1 নম্বর সমীকরণটা হচ্ছে যেটা, এটার জন্য হচ্ছে 2 pi i, আর এটার জন্য আছে -2 pi i। তো আমরা দেখতে পাচ্ছি যে সো ফ্রম 1 উই গেট, এটা লিখে দিয়েছি টোটাল ইন্টিগ্রেশন ইকুয়াল টু ফার্স্ট ইন্টিগ্রেশনের রেজাল্ট মাইনাস সেকেন্ড ইন্টিগ্রেশনের রেজাল্ট। এখানে দুইটা মাইনাস পাওয়াতে এটা প্লাস হয়ে গেল। ইট ইজ রেজাল্ট হচ্ছে 4 pi i। এই হচ্ছে আমাদের ফিনিশিং পজিশন এই কোশ্চেনটা। জাস্ট এই যে আমরা যে কোশ্চেনটা আলোচনা করছি এই নাম্বার কোশ্চেনের, এই নাম্বার কোশ্চেনের ফিনিশিং পজিশন পর্যন্ত যেই স্লাইডে প্রবলেম বলবেন আমি সেই স্লাইডে চলে যাবো। যে কোশ্চেন থাকলে বলেন যে আমি সেই স্লাইডে চলে যাবো। স্যার বুঝতে পারছি। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। যদি কারো প্রবলেম থাকে কোনোটাতে, তাহলে আমি এই টোটাল এই আজকের ক্লাসের ভয়েস রেকর্ডিংটাও আমি দিয়ে দিব আপনাদের ইয়েতে, ভয়েসটা দেখে নেবেন। যেখানে যেখানে সমস্যা মনে করছেন সেটা টেনে টেনে দেখে নেবেন কোথায় কোথায় সমস্যা হতে পারে। এমনি ডকুমেন্টও থাকবে, সাথে ভয়েসটাও থাকবে, ভয়েস দেওয়া থাকবে। জি স্যার। ওকে, তাহলে সবাইকে ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। আর কেউ যদি আইডি এবং ইনটেক লিখতে বলে যান সেটা আবার মনে করে দিচ্ছি যে আইডি ইনটেকটা একটু চ্যাট বক্সে দিয়ে দিবেন। আজকে আমাদের সাথে খুব একটা ভালো পার্সেন্টেজ আকারে জয়েন করতে পারে নাই। যে এখন তো রমজান মাস চলতেছে, এখন এই সময়টাতে নরমালি কোন টাইমে ক্লাস হলে সুবিধাজনক হয় আমি বিবেচনা করবো যে এটা আমাদের জন্য মঙ্গলজনক করা যায় কিনা। হয়তো আমরা কেউ করলাম না, এটা হয়তো যে মিস করলো সে তার জন্য একটু ক্ষতি হয়ে গেল। স্যার রমজান মাস তো এখন সকালে ক্লাস হইলেই ভালো হয়, আর আমাদের ডেটটাও ফিক্সড থাকলো। ডেট বলতে স্যার কি বারে ক্লাস হবে সেটা যদি ফিক্সড করে দেওয়া হয় খুব ভালো হবে স্যার, আর টাইমটা সকালে দিলেই ভালো হবে। স্যার কয়েকজন অফিসের কাজ করতেছে, ওই জন্য জয়েন করতে পারিনি ক্লাস। জি জি, রমজান মাসে সকালে ক্লাস পেলে ভালো হয়। তাহলে আজকে নিয়েছি 10টায় ঠিক আছে, নাকি কিছুটা আগাবো বা পিছাবো? না স্যার এই টাইমেই নেন ক্লাস। ঠিক আছে, নরমালি আমাদের তো স্যার এই টাইমটাই ঠিক আছে স্যার। তাহলে আমরা সপ্তাহে 2 দিন বসলে কি আপনাদের জন্য বেশি লোড পড়ে যায় নাকি? স্যার এই সপ্তাহে 2 দিন বসতে চাচ্ছিলাম। এটা দুই দিন সম্ভব না, অন্যান্য সাবজেক্ট আছে, আমাদের 5টা সাবজেক্ট তো স্যার। স্যার একদিনই থাক। একদিনই থাকবে, মানে আপনাদের উপরও বেশি লোড দিতে যাচ্ছি না, আমরাও কিন্তু স্যার একদিন থাকলে ভালো হবে, একদিন দরকার হলে আপনি একটু টাইম বাড়াই দেন। আচ্ছা, তাহলে আমরা কাজ করতে পারি, আমাদের নরমালি ক্লাস তো বৃহস্পতিবার, তাই না? স্যার বৃহস্পতিবার সকালে করলে ভালো হবে সবথেকে। যেটা ওই রুটিনের সাথে মিলবে আমাদের ইউনিভার্সিটি রুটিন, যেহেতু বৃহস্পতিবার থাকে সেদিন সকালবেলা করলে কেমন হয়?
পরামর্শ করতে চাচ্ছি। স্যার কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে আমাদেরকে এরপর থেকে প্রতি বৃহস্পতিবার সকাল 10টায় আমরা এইখানে মানে